আমাদের NMR স্পেকট্রোস্কোপির এই পর্বের আলোচনার টপিক হচ্ছে ইন্টিগ্রেশন অ্যান্ড ইন্টিগ্রাল। ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে সমযোজন। ইন্টিগ্রেশন এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ NMR প্যারামিটার্স। আমরা কেমিক্যাল শিফট এপিসোডটাতে বলছিলাম NMR প্যারামিটার্স মূলত চারটা। কি কি? ফার্স্ট কেমিক্যাল শিফট, সেকেন্ড ইন্টিগ্রেশন, থার্ড স্পিন স্পিন কাপলিং কনস্ট্যান্ট, যেটাকে শুধু কাপলিং কনস্ট্যান্ট বললেও হয়, আর ফোর্থ হচ্ছে রিল্যাক্সেশন টাইম। আমরা শুধুমাত্র একটা NMR প্যারামিটার্স কমপ্লিট করছি, আর সেটা হচ্ছে কেমিক্যাল শিফট। আমাদের এই পর্বে আলোচনার টপিকটা হচ্ছে সেকেন্ড NMR প্যারামিটার্স, যেটা কি ইন্টিগ্রেশন। এরপরের পর্বে আমরা আলোচনা করব স্পিন স্পিন কাপলিং কনস্ট্যান্ট আর রিল্যাক্সেশন টাইম, ফোর্থ যে NMR প্যারামিটার্স, সেটা আমার আলোচনা করার ইচ্ছা নাই, ওটা তোমরা নিজেরা পড়লে পারবা, আর এক্সাম পারপাসেও ওটা খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপরে যদি তোমাদের ওরকম আমার থেকে চাহিদা থাকে বা কেউ যদি চাও, ওই ক্ষেত্রে আমি করতে পারি। তো আমরা ইন্টিগ্রেশন কি সেটা বোঝার চেষ্টা করব। দেখো, এখানে আমি অনেকগুলো লাইন লিখে রাখছি ল্যাঙ্গুয়েজ। তো তুমি আমার ভিডিও থেকে যখন ইন্টিগ্রেশন নোট করবা, সর্বপ্রথম এই কয়েকটা লাইন লিখবা, তারপর এই পার্ট, যে উপরের পার্টটা, তারপর তুমি কী করবা, এই যে ইন্টিগ্রালের ডেফিনেশনটা লিখবা, এরপর যাবো সেটা তুমি নোটে লিখবা। তো এখানে দেখো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ বা লাইন লিখে রাখছি, সেটা কোন বই থেকে লিখছি? পাবিয়ার বই থেকে। আমার একটা ক্যারেক্টার তুমি বলতে পারো যে আমি যখন নোট করি, সেটা এক্সাম পারপাসে নোট হোক বা স্টুডেন্ট পড়ানোর পারপাসে নোট হোক, আমি সবসময় ল্যাঙ্গুয়েজ বা লাইনগুলা কোনো একটা রেফারেন্স বই থেকে লেখার চেষ্টা করি সবসময়। যদিও ধরো মানে আদার্স উইদাউট রেফারেন্স বুক, আদার যে সোর্স, যেমন গুগল বলতে পারো বা বিভিন্ন কি বলতে পারো, আদার যে ওয়েবসাইটগুলো আছে, সেখান থেকে আমি ল্যাঙ্গুয়েজগুলো লিখি না, আমার ভালো লাগে না। মানে এটা আমার টাইপ বলতে পারো বা ক্যারেক্টার বলতে পারো। যদিও বইয়ের যে ল্যাঙ্গুয়েজটা যদিও সেটা কঠিন হয়, তবুও যদি ইসের তুলনায় ওই গুগল বা আদার যে ওয়েবসাইট, তবুও আমি কী করি, ওই বইয়ের ল্যাঙ্গুয়েজটা আমি লিখি, এটা আমার ভালো লাগে। আর এটা সবার হওয়া উচিত, এতে করে তোমার বই পড়া বা বইয়ের ল্যাঙ্গুয়েজগুলো পড়ার প্রতি তোমার ইন্টারেস্ট জাগবে, বুঝছো? এটা এক প্রকার একটা ভালো লাগা না, যে আমি ল্যাঙ্গুয়েজটা লিখছি একটা বই থেকে, রেফারেন্স বই থেকে, আমার ভালো লাগে। ওকে, তো এখানে কী লিখছি দেখো, NMR স্পেকট্রাম। দেখো এখানে যে ব্যবস্থায় আমি সবই বোঝাবো, আমি যে পড়লি সেভাবে তুমি শোনো। NMR স্পেকট্রাম থেকে আমরা জানতে পারি, কি জানতে পারি? হাউ মেনি ডিফারেন্ট টাইপস অফ প্রোটনস এ মলিকুল হ্যাজ। মানে একটা মলিকুলে কত টাইপের ভিন্ন ভিন্ন প্রোটন আছে, সেটা আমরা NMR স্পেকট্রাম থেকে জানতে পারি। সেটা কোত্থেকে জানবো? NMR স্পেকট্রামের NMR সিগন্যাল। ধরো তুমি যে একটা মলিকুলের NMR স্পেকট্রামে এরকম পাইলা, তিনটা সিগন্যাল পাইলা, এটা একটা, তারপর ধরো এরকম পাইলা, তিনটা সিগন্যাল পাইলা, ধরো কথার কথা। আর এদিকে তো রেফারেন্স TMS। তো যত, এটা কি একটা NMR সিগন্যাল, এটা আরেকটা NMR সিগন্যাল, এটা কি আরেকটা NMR সিগন্যাল। আমরা বলছিলাম হাতের যত ডান পাশে থাকবে, হাতের ডান পাশে যে সিগন্যালগুলো, সেটা কিসের জন্য? শিল্ডেড প্রোটনের জন্য। আর হাতের বাম পাশে যে সিগন্যালগুলো পাবো, সেটা কোন প্রোটনের জন্য? ডিশিল্ডেড। এটা কি মাঝামাঝি। তার মানে এই যে যতগুলা সিগন্যাল, এটা একটা সিগন্যাল, এটা একটা সিগন্যাল, এটা আরেকটা সিগন্যাল, তত টাইপের আমাদের এই মলিকুলে প্রোটন আছে। তাহলে কত টাইপের প্রোটন আছে ভিন্ন ভিন্ন, সেটা আমরা এই NMR সিগন্যাল থেকে বের করে ফেলতে পারতেছি। NMR স্পেকট্রাম থেকে আমরা একটা জিনিস জানলাম। তো এখানে লাইনটা বলা, NMR স্পেকট্রাম নট অনলি ডিস্টিংগুইশেস হাউ মেনি ডিফারেন্ট টাইপস অফ প্রোটনস এ মলিকুল হ্যাজ, যেটা আমরা NMR সিগন্যাল থেকে জানি। এখানে বলতেছে NMR স্পেকট্রাম শুধুমাত্র তোমাকে আলাদা করে শনাক্ত করে না যে একটা মলিকুলে কত টাইপের প্রোটন আছে, এটা শুধু সে ডিস্টিংগুইশ করে না, আরও কিছু করে। কি করে? বাট অলসো রিভিলস, আরও কিছু তোমাকে জানান দেয়, আরও কিছু তোমাকে প্রকাশ করে। কি প্রকাশ করে? হাউ মেনি অফ ইচ টাইপ আর কন্টেন্ট উইদিন দ্য মলিকুল। এই মলিকুলের ভিতরে এই প্রত্যেকটা সিগন্যাল যে পাইতেছ মলিকুলের জন্য, এক একটা ডিফারেন্ট টাইপের প্রোটনের জন্য, এই এক একটা সিগন্যাল আসলে কতটা প্রোটন কন্টিনিউ করে, সেটা তুমি জানতে পারবা। এই একটা সিগন্যাল পাইলা, এই সিগন্যাল আসলে কতটা প্রোটনের জন্য হয়েছে, এই সিগন্যাল, এই সেকেন্ড যে সিগন্যাল, এটা আসলে কতটা প্রোটনের জন্য হয়েছে, বা থার্ড যে সিগন্যাল পাইলা, এই সিগন্যালটা কতটা প্রোটনের জন্য হয়েছে, বা কতগুলা প্রোটন মিলে এই সিগন্যালটা জেনারেট করছে, সেটা তুমি NMR স্পেকট্রাম থেকে জানতে পারবা। তবে সেটা কে জানান দেবে? ইন্টিগ্রেশন। অর্থাৎ ইন্টিগ্রেশনের মাধ্যমে তুমি জানতে পারবা একটা সিগন্যাল আসলে কয়টা প্রোটন দ্বারা গঠিত। আমি বরাবর প্রিভিয়াস পরে বলে আসতেছি যে সিগন্যাল সবসময় দেখবো যে সবগুলার যে লেন্থ, হাইট সমান হয় না। কোনো সিগন্যাল অনেক বড় হয়, কোনো সিগন্যাল একটু ছোটো হয়, আবার কোনো সিগন্যাল মাঝামাঝি হয়। এই সিগন্যালের যে হাইট, কি পরিমাণ সে ইন্টেন্সিটি হবে,
এটার কি বলে ইন্টেন্সিটি, এদিক বরাবর কি থাকে ইন্টেন্সিটি কতটা হবে সেটা ডিপেন্ড করে হাইড্রোজেন নাম্বারের উপর। যদি এইখানে ধরো CH3 এই গ্রুপের জন্য পাইলা, তাহলে এখানে কয়টা প্রোটন, তিনটা প্রোটন মিলে তোমার কি করছে এই পিকটা দিচ্ছে। আমরা যেটা বলি ইকুইভ্যালেন্ট প্রোটন কি করে, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন বলো আর ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন বলো, মেনলি তো ম্যাগনেটিক্যাল ইকুইভ্যালেন্ট প্রোটন, আমরা ইকুইভ্যালেন্ট প্রোটন বললাম, মানে সমতুল্য প্রোটন মিলে কি করে একটা পিক দেয়। তাহলে সমতুল্য প্রোটন যত বেশি আমাদের পিকটা কি তত বড় হবে, ইন্টেন্সিটি তত বেশি। এই যে তুমি তো বুঝলা যে পিকটা যেহেতু অনেক বড় পাইছো, তার মানে এই পিকটা অনেকগুলা প্রোটন মিলে দিচ্ছে, বাট হাউ মাস বা হাউ মেনি, কতগুলা প্রোটন সংখ্যা তুমি বের করে ফেলতে পারবা কিসের সাহায্যে, ইন্টিগ্রেশনের সাহায্যে। বুঝছো, এতটুকু তো ক্লিয়ার হয়েছো। তাহলে আমরা বলতে পারি যে ইন্টিগ্রেশন রিভিলস করে হাউ মেনি প্রোটনস ফর এনি ইন্ডিভিজুয়াল পিক। প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল পিকের জন্য আসলে প্রত্যেকটাতে কয়টা করে প্রোটন আছে সেটা রিভিলস করে দেয় কে, ইন্টিগ্রেশনটা কে করে, আমরা করি না। NMR মেশিন যে কম্পিউটার আছে, কম্পিউটারই তোমার ইন্টিগ্রেশন করে দেয়। বাট সেটা কেমনে করে দেখো, ইন্টিগ্রেশন মানে কম্পিউটার মেজার করে দ্য এরিয়া আন্ডার দ্য স্পিক। ইন্টিগ্রেশন কম্পিউটার শুধু একটা জিনিস করে, এই যে তুমি পাইলা একটা পিক পাইলা, এই পিকের হাইট বা এরিয়া, হাইট এই যে এখান থেকে শুরু করে ধরো এখানে হাইটটা যে পাইলা বা এই পিকের যে এরিয়াটা পাইলা, এই এরিয়াটা কত সেটা তোমার বলে দিবে, নট এই পিকটাতে কয়টা প্রোটন আছে সেটা বলে দিবে না। কি বলে দিবে, জাস্ট এরিয়া বলে দিবে, বা আমি বলতে পারি শর্টকাটে হাইটটা বলে দিবে তোমারও ইন্টিগ্রেশনে কম্পিউটার। ওইটা থেকে আমরা জানবো এই যে এরিয়া আন্ডার দ্য স্পিক ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ হাইড্রোজেন জেনারেটিং দ্যাট পিক। অর্থাৎ একটা পিকের হাইট যত, তার মানে সেই পিকটা যতগুলা প্রোটন দ্বারা জেনারেট হয়েছে সেটার সাথে সমানুপাতিক। যত হাইট তার মানে সেখানে তত বেশি প্রোটন। এতটুকু আশা করি বুঝতে পারছো, না বুঝলে আমরা এক্সাম্পল দিয়ে আসো ক্লিয়ার করি। এটা মুছে দিই। এই লাইনটা আমরা দেখব, এই যে এই লাইনের মানে কি খেয়াল করো। আমরা একটা উদাহরণ নিই, একটা কম্পাউন্ড বা একটা মলিকুল দিই, ওভারঅল ইন্টিগ্রেশনটা আমরা বোঝার চেষ্টা করব। ধরো আমরা কোনটা নিব, এক্সাম্পল হিসেবে ধরো আমি নিলাম ইথাইল অ্যাসিটেট, এই কম্পাউন্ডটা নিলাম। ইথাইল, আচ্ছা এটা একটু, হ্যাঁ ইথাইল অ্যাসিটেট লিখলাম। আমরা এর জন্য কি করব, ইন্টিগ্রেশন করব বা NMR স্পেকট্রাম করব। ইথাইল অ্যাসিটেট এটার সংক্ষেপ কি বলতো, বা কি বলে স্ট্রাকচারটা কি। ইথাইল অ্যাসিটেটের তুমি লেখো, ফর্মুলা লেখো। আমরা মলিকুলার ফর্মুলা দেখব না, গাঠনিক ফর্মুলাটা দেখব। তো এটা কি ইথাইল অ্যাসিটেট, এটার স্ট্রাকচার কেমনে আমরা জানি। প্রথমত দেখো তো, এটা ওয়ান কাইন্ডস অফ এস্টার না, তো এস্টার একটা নিয়ম কি এখানে লিখে দিই। এস্টারের গঠনটা কি, এই ধরো তোমার আর CO, একটু নিচে লিখি কার্বন আর OR। তো নামকরণটা কেমন হয়, অ্যালকাইল অ্যালকানয়েড। নামকরণটা কি, এটা আমি এইখানে দিয়ে দিই, এখানে ধরো লাল কলম দিলাম, অ্যালকাইল অ্যালকানয়েড। এই যে তোমার OR, এই যে OR লাল কাল দিয়ে বুঝাইছি, এটার জন্য তোমার নামটা হয় কি অ্যালকাইল। বুঝছো, আমি এখানে লিখলাম অ্যালকাইল। আর অ্যালকানয়েড পার্টটা কার জন্য হয়, এই যে সিওর পাশে যে আরটা, সেটার জন্য অ্যালকানয়েড। তা জাস্ট নামকরণটা আসলো তাই বলে দিলাম অ্যালকানয়েড, তাই না। অর্থাৎ আমাদের এই পার্টটার জন্য, এই সিওর পাশে যার, সেটার জন্য কি অ্যালকানয়েড। আর এই অ্যালকাইল কার জন্য, এই জারের জন্য, মানে OR এর সাথে যেটা যুক্ত, এটা হচ্ছে নামকরণ নিয়ম। এটা কি আসতেছে ইথাইল অ্যাসিটেট। তাহলে অ্যালকাইল এটা কোনটার সাথে যুক্ত থাকে, ওই যে OR। তাহলে ইথাইল কয় কার্বন, 2 কার্বন না। তাহলে প্রথম কোনটা আসে অ্যালকানয়েড, ওটা হচ্ছে RCO, সিওর পাশে আর। তাহলে এখানে অ্যাসিটেট বলছে, অ্যাসিটেট মানে কি, অ্যাসিটেট দ্বারা এই যে SC, এটা দ্বারা অ্যাসাইল বা অ্যাসিটেট, এইগুলা দ্বারা বোঝায় 2টা কার্বনের,
কয়টা কার্বন? 2টা কার্বন। তাহলে 2 কার্বনের অ্যালকাইল তুমি মূলকটা, মানে 2 কার্বনের তুমি অ্যালকাইল গ্রুপটা নিবা। 2 কার্বন কীরকম আমরা লিখি, CH3 একটু ভুল হয়েছে, এটা এইভাবে না, ওই এই পুরা পার্টটার জন্য, এই পুরা পার্টটার জন্য আমাদের কি লিখি, অ্যালকানয়েড। তো অ্যাসিটেট মানে 2 কার্বন, তাহলে আমরা 2 কার্বন লিখব। প্রথমে যে CH3 লিখলাম, তারপর কি সিও লিখলাম, এ আমার হয়ে গেল কি অ্যাসিটেট 2 কার্বন। আর ইথাইল পার্টটা কি ও এর সাথে যুক্ত থাকবে। ইথাইল মানে কি 2 কার্বনের অ্যালকাইল, তাহলে ও লিখে কি লিখবা, 2 কার্বনের অ্যালকাইল লিখবা, তার মানে CH2 CH3, এই আমাদের হয়ে গেল কি ইথাইল অ্যাসিটেট। ইথাইল কিসের জন্য? এই পার্টটার জন্য, CH2 CH3। আর অ্যাসিটেট কার জন্য? এই পার্টটার জন্য। তো এর আমরা NMR স্পেকট্রাম দেখব। NMR স্পেকট্রাম, তো এখানে কয় টাইপের প্রোটন আছে বলো তো? 3 টাইপের, তাই না? এই যে তোমার একটা টাইপ, এটা আমরা বললাম সি, এটা বললাম সি। এই যে একটা টাইপ, এটা বললাম বি, আর এটা বললাম এ। তাহলে এখানে 3 টাইপের প্রোটন আছে। তাই NMR স্পেকট্রামে তুমি কয়টা NMR সিগন্যাল পাবা? 3টা। ওটা আমরা এখানে লিখি, দেখো। খেয়াল করো, ধরো একদম শুরুতে আমাদের কোনটা থাকে? একদম শুরুতে ধরো এটা আছে ppm এককে, পার্টস পার মিলিয়ন। তার একটু নিচে লিখি, ধরো এটা ডেল ppm, হ্যাঁ ডেল ppm দিলাম। তার মানে থেকে শুরু হয়েছে, এখানে তাহলে কি 0 না, এখানে 0 ppm। তো এখানে 3টা সিগন্যাল পাও, 3টা সিগন্যাল পাও, ঠিক আছে। তাহলে একদম 0তে কোনটা থাকে? রেফারেন্স। ধরো সেটা আমরা রেফারেন্স কিনেছি TMS, TMS এর জন্য একটা পিক পাবো। ধরো আমরা 0তে একটা পাইলাম, 0 ppm পাইছি, আরও কিছু পাবো কততে? এখানে লিখে রাখছি, এটা মুখস্থ করার বিষয় না। 1.8 পাবো একটা, লিখে দিই 1.8 একটা পিক পাবো। তারপর পাবো 1.28 পাবো, বই থেকে লেখা এগুলা, একদম মানে অথেন্টিক ভ্যালুগুলো দিতেছি বই থেকে। 1.28, তারপর 2.07, এটা এদিকে লিখি, 2.07, আর এটা একটু আর এইদিকে লিখলে ভালো হয়, 1.28, 2.07, আর একটা হচ্ছে 4.13। এখানে ধরো 4.13, এই 3 জায়গায় তুমি 3টা পিক পাবা, বুঝছো? কারণ আমরা বলছি 3 টাইপের প্রোটন, 3টা সিগন্যাল তুমি পাবা। আচ্ছা, কোনটার জন্য কোনটা পাবা? তাহলে হাতের ডান পাশে সবসময় কি পাই? হাতের ডান পাশে আমরা পাই শিল্ডেড প্রোটন। আর হাতের বাম পাশে আমরা কোনটা পাই? হাতের বাম পাশে পাই আমরা ডিশিল্ডেড প্রোটন। এটা নিয়ম, তাই না? তো এখানে শিল্ডেড প্রোটন সব থেকে কোনটা? শিল্ডেড মানে যেটার ইলেকট্রন ডেন্সিটি সব থেকে বেশি, সহজ কথায়, তাই না? শিল্ডিং ডিশিল্ডিং তো তুমি পারো, ইন্টিগ্রেশন করতেছো, বলতে পড়ে আসছো। তো এইখানে সব থেকে শিল্ডিং প্রোটন কোনটা? যেটার ইলেকট্রন ডেন্সিটি কম। তার আগে দেখো তো, এই যে তোমার এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, CO, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে ইলেকট্রন টান দেয়। তার তোমার এই যে O, এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থেকে কে বেশি দূরে? CH3 দূরে না? এই CH3 এই যে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সাথে যুক্ত, এই CH2 এই অক্সিজেনের সাথে যুক্ত, তার মানে এখান থেকে ইলেকট্রন ডিক্রিজ হবে, আর এটা কি দূরে, তার মানে CH3টা সব থেকে শিল্ডেড। তাই CH3 পিকটা তুমি কোথায় পাবা? হাতের ডান পাশে। হ্যাঁ ওকে, তাহলে এখানে পিকটা পাবো, বাট কেমন পাবো? এখন আমরা ওই যে একদম স্পিন স্প্লিটিং ওই বিভক্ত মাল্টিপ্লেট সহকারে দেখাবো। CH3 জন্য পাবো, CH3 পাশে কার্বন, পাশের নেইবরিং হাইড্রোজেন কয়টা? নন ইকুইভ্যালেন্ট, এটা তো ইকুইভ্যালেন্ট, এক টাইপের প্রোটনটা আমরা বলি ইকুইভ্যালেন্ট, এটা কি নন ইকুইভ্যালেন্ট? পাশেরটা নিব কয়টা? 2টা। সি এর পাশের, সি টাইপের প্রোটনের পাশে 2টা প্রোটন,
n+1 রুল, তাহলে 2 × 1 3। তার মানে এই যে সি এর জন্য যে পাবা সেটা কি পাবা? ট্রিপলেট পাবা, ট্রিপলেট পাবা। তাহলে ট্রিপলেটটা আমরা দেখাই। ধরো তুমি ট্রিপলেটটা এরকম পাবা। এই দিক থেকে লিখলে ব্যাকআপ হয়, একটু সুন্দর করে রেখে দিই। এই তুমি ট্রিপলেট পাইলা। দেখো এটা কার জন্য পাইছো ভাই? এটা পাইছো তোমার সি এর জন্য। তো এখানে লিখে দিলাম সি, এটা তুমি সি এর জন্য পাইছো। তারপর কোনটা পাবা? তারপর সিলেক্ট কোনটা? তো দুইটাই তো আছে, CH2 আর CH3। বলো কোনটা পাবা? তুমি বলো কোনটা পাবা? CH2 আর CH3 এর মধ্যে একটু চিন্তা করো। CH2 সাথে কি যুক্ত? অক্সিজেন। আর CH3 সাথে তোমার যুক্ত হচ্ছে এ, তাই না? বলো কোনটা পাবা? তো তুমি ভাবতেই পারো যে CH2 পাশে কি অক্সিজেন বেশি ইলেকট্রন টান দিতেছে, আর সি এর পাশে বেশি অক্সিজেন টান দিতেছে না। আর এখানে CH3 কে সিও কে বেশি ইলেকট্রন বেশি? এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বেশি কে? অক্সিজেন না? অক্সিজেন কি বেশি ইলেকট্রন উইথড্রয়িং, বেশি ইলেকট্রন উইথড্রয়িং। তাহলে কে বেশি সিলেক্ট হবে? CH2 থেকে তো তোমার কি হবে? বেশি ইলেকট্রন ডিক্রিজ হবে না? দুইটা টান দিল ধরো, আর এখান থেকে ধরো অল্প একটু টান দিল। তার মানে এই এটা এটা তোমার সিলেক্ট থাকবে CH2 তুলনায়। কেন? আর কমন সেন্স তো এমনি আমরা জানি যে CH3 নর্মালি কী হয়? CH2 থেকে সিলেক্ট হয়। আর এরপর আবার CH3 সাথে আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যেটা আছে সেটা একটু উইক ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অক্সিজেনের তুলনায়। তাই CH2তে এমনিও সে ডিসিলেট থাকে কম্পারেটিভলি CH3 তুলনায়। আবার CH2 সাথে কে যুক্ত? অক্সিজেন, বেশি ইলেকট্রন গ্রুপ যুক্ত, মানে এখান থেকে ইলেকট্রন ডেন্সিটি বেশি ডিক্রিজ যেতেছে। তার মানে CH3টা কি শিল্ডেড CH2 তুলনায়। আমরা বলছি শিল্ডেড সবসময় হাতের ডান পাশে পাবো। তার মানে 2.07 কোনটা পাবো? এটা পাবো। তো এটা কেমন পাবা দেখো তো। ওই যে n+1 রুল খাটাও। এই এ টাইপের প্রোটনের পাশের কোনো কার্বনে প্রোটন আছে? এখানে কোনো প্রোটন আছে না। তার মানে n+1, n তো 0, তাহলে 1 পাইলা। মানে এখানে জাস্ট সিংলেট পিক পাবা। কী পাবা? সিংলেট পিক। কতটুকু হাইট উঠাবা? দেখো সি টাইপের কটা প্রোটন ছিল? তিনটা প্রোটন তুমি এই হাইট তুলছো। বলছি প্রোটন যত হাইট তত। এই টাইপের কটা প্রোটন আছে? তিনটাই। তাহলে এটার হাইট আর এটার হাইট একই হবে না? একই হবে। হাইটটা লেখো, এই যে লিখে দিলাম। আচ্ছা, তারপর 4.13 কোনটা পাবা? সব থেকে ডিসিলেট কোনটা? ডিসিলেট কোনটা? CH2 জন্য পাবা। আচ্ছা CH2 জন্য কেমন পিক পাবা? কোন মাল্টিপ্লেট পাবা? তাহলে পাশের হাইড্রোজেন কয়টা? 3টা। তাহলে 3+1 4, অর্থাৎ তুমি পাবা হচ্ছে 4টা লাইনের যে মাল্টিপ্লেট, যেটা আমরা কি বলি? কোয়ার্টেট, তাই না? কোয়ার্টেট পাবা। তাহলে কোয়ার্টেট টাকাও দেখো এটার হাইট কেমন হবে? দেখো এখানে 2টা প্রোটন, তার মানে এইটার এটার তুলনায় হাইট একটু কম হবে। হাইট একটু কম করে দিই। ধরো এই তো এটা কার জন্য পাইলা? এটা পাইলা তুমি বিয়ের জন্য। এটা পাইছো হচ্ছে বিয়ের জন্য, আর এটা পাইছো এর জন্য। এ তো তুমি পাই গেলা 3টা। এটা তো তুমি বুঝছো কেমনে করলাম। এখন আমরা আসবো ইন্টিগ্রেশনে। ইন্টিগ্রেশন
কেমনে করে? এনএমআর মেশিন ইন্ডিকেশনটা করে। আবার বলতেছি কে করে? এনএমআর মেশিন। এনএমআর মেশিন কী করে? এই যে পিক, এই যে পিক, এই যে পিক, তিনটা ইন্ডিভিজুয়াল পিকের আলাদা আলাদা করে দেয়। এদের যে এরিয়া, এই একটা পিকের আন্ডারে যে এরিয়াটা সেটা সে মেপে ফেলে। তো ওটা একটা সাইন আছে। সাইনটা কি দেখো, আমি এটা তোমার দেখাই। এই যে ধরো যেতেছি, সাইনটা খেয়াল করো। এখান থেকে শুরু করলাম, তুমি যে এখান থেকে মনে চাই প্রথম থেকে শুরু করলা, তারপর উপরের দিকে উঠবা, একটা পিকের যাবা, উপরের দিকে উঠবা, উঠলা, এটা এনএমআর মেশিনে উঠে, বুঝছো? উঠলা, একটা হাইট পরিমাণ উঠলা, তারপর কী করলা, আবার যাবা, মানে এই কতটুকু উপরে উঠছে মানে একটা এনএমআর মেশিন তোমার দেখাই দিবে। উঠলা, তারপর তুমি যাইতেছ, আচ্ছা যাও, তো আমি দ্বিতীয় সিগনালে গেলাম, আবার কি দ্বিতীয় সিগনালে যখন যাবা আবার তুমি উপরে উঠবা, উপরে উঠলা। এটা এইভাবে একটু ইয়ে করে দেখাই, ইয়ের মতো করে দেখাই, সুন্দর করে দেখাই। যাইতেছি উপরে উঠবো, উঠলাম এতটুক, তারপর যেতেছি আবার দ্বিতীয় পিক পাইলাম, আবার উপরে উঠবো। ওকে, এটা আরেকটু নিচে দেখে দেখাবো। আচ্ছা, পরে আবার গেলাম, উঠতেছি, দেখো এটা যতটুকু উঠছে তার থেকে কিন্তু এটা ভালো রকমের উপর উঠলো, তাই না? এই কতটুকু উঠবে সেটা এনএমআর মেশিন দেখাই দিবে। এটা সম্পূর্ণ কম্পিউটার, তোমার এনএমআর মেশিন থেকে গ্রাফ পাবা, সেখানে দেখাই দিবে। আচ্ছা ধরো এই পরিমাণ উপরে উঠলা, তারপর উঠার পর আবার কি করবে, সে যেতে থাকবে। 3rd নাম্বার গ্রাফ হয়েছে, তখন সে কি করবে, আবার উপরে উঠবে। এটা তো হইল না, মিল করে লিখতে হবে। আমি আসলে একটা নির্দিষ্ট মান মানে একটু তুলনা করে লিখতেছি, তো তাই একটু সময় লাগলো। দেখো প্রপারলি তোমার বুঝাইতে চেয়েছি। এরকম তুমি একটা কি পাবা, পাবা, মানে এনএমআর মেশিনের যে কম্পিউটার আছে সেটা শো করবে। সে তোমার বলে দিবে এই যে কতটুকু উপরে উঠলো, সেই হাইটটা বলে দিবে। তো দেখা যায় নর্মালি মানে এই কম্পাউন্ডের জন্য এই যে কতটুকু হাইট উঠছে দেখো তো, এখান থেকে যে এটা কি বেস লাইন থেকে আমি ডট দিলাম, তুমি তোমার মতো করে বেস লাইন ধরে নিবা, ধরলাম। এই বেস লাইন থেকে কতটুকু উপরে উঠছে এটা এনএমআর মেশিন তোমার দেখা দিবে, কতটুকু উঠছে সেটা দেবে। দেখা যায় এই কম্পাউন্ডের জন্য এটা যে উঠে এটা হচ্ছে 18 মিলিমিটার, বুঝছো? মানে বেসলাইন থেকে এতটুকু উপরে উঠছে, তার মানে এই যে এই পিকটার বা এই সিগন্যালটার এরিয়া কত, 18 মিলিমিটার। তারপর দেখো দ্বিতীয় পিকটার জন্য তুমি কতটুকু উপরে উঠছে, এই যে বেসলাইন, এটার জন্য বেসলাইন, তাই না? বেসলাইন থেকে এই যে উপর পর্যন্ত কতটুকু উঠছে সেটা তুমি মানে এনএমআর মেশিন তোমার দেখা দিবে। এবং মানটা যে দেখা যায়, এটার মানটা হচ্ছে 27 মিলিমিটার, বুঝছো? তার মানে দ্বিতীয় পিকটার জন্য এই দিক থেকে দ্বিতীয় পিকটার জন্য মানে এরিয়া কত, 27 মিলিমিটার, বা আমরা বলতে পারি যে হাইট 27 মিলিমিটার। তৃতীয় পিকটার জন্য কতটুকু উপরে উঠছে, এই যে বেসলাইন থেকে তুমি একদম কী করবা, কতটুকু উপরে উঠছে সেটার দিকে যাবা। আচ্ছা, তো দেখা গেল এটা যে উপরে ওঠে সেটার যে হাইট এটাও কত, 27 মিলিমিটার। এইভাবে তোমার কি করে এনএমআর মেশিন তোমার হাইটটা দেখা দেয়। এনএমআর মেশিনের ইন্ডিকেশন করা শেষ, এতটুকু বলে দিল যে প্রথম এদিক থেকে বা এদিক থেকে তুমি যে গণনা করো এটার জন্য প্রথম বা সি টাইপের জন্য যে পিক সেটার এরিয়া কত, এরিয়া হচ্ছে 27, দ্বিতীয়টার জন্য বা এই টাইপের জন্য 27, থার্ডটা 18 মিলিমিটার। মানে বুঝছো তো? তো এরিয়া বলে দিল। এখন তুমি খেয়াল করবে, আমি বলছিলাম কি
মেজার করে দ্য এরিয়া আন্ডার দিস পিক, প্রত্যেকটা পিকের সে এরিয়া মেজার করে। আর এই এরিয়াটা নাম্বার অফ হাইড্রোজেন জেনেটিক দ্যাট পিক, এই পিকটা কয়টা হাইড্রোজেন নিয়ে গঠিত, কয়টা হাইড্রোজেন দিয়ে গঠিত হয়েছে, জেনারেট হয়েছে, এই পিকটা কতটা হাইড্রোজেন জেনারেট করছে, ওই হাইড্রোজেন নাম্বার সাথে এইটার সম্পর্ক কি সমানুপাতিক। তার মানে বলতে পারি যে এইখানে এই বি টাইপের যে পিকটা সেটাতে সব থেকে এরিয়া হচ্ছে কম, আর এ আর সির এরিয়াটা কি সেম। তার মানে এ আর সির যে প্রোটন নাম্বার, এ আর সি বলতে কি এ টাইপের প্রোটন আর সি টাইপের প্রোটন নাম্বার কি সেম। তুমি দেখো এতে কয়টা প্রোটন 3টা, সিতে কয়টা প্রোটন 3টা, হ্যাঁ মিলছে। কিন্তু কথা হলো আমরা যে এরিয়া বলে দিতেছি, প্রোটন নাম্বার তো বলতেছে না, ওইটা বের করবা তুমি নিজে, কেমনি বের করবা দেখাইতেছি। আর বিতে কি সব থেকে এরিয়াটা কম, মানে হাইটটা কম, তার মানে এখানে প্রোটন নাম্বারও কি কম। বলছি এরিয়া এটার সাথে উক্ত পিকটা কতটা হাইড্রোজেন জেনারেট করছে এটা সম্পর্ক সমানুপাতিক। তাহলে এইটা থেকে যে তুমি 18, 27, 27 যে তুমি হাইটটা পাইলা বা এরিয়াটা পাইলা ইন্টিগ্রেশন থেকে, যেটা অ্যানিমেশন করে দিল, এইটার তুমি অনুপাতের কনসেপ্ট বা রেশিও কনসেপ্ট ব্যবহার করে তুমি এই পিকগুলার যে হাইড্রোজেন সেটা বের করে ফেলতে পারবো। সেটা কেমনে দেখো এখানে দেখাই দিই। তো আমরা বলবো প্রোটন রেশিও, এখানে আমরা দেখাবো প্রোটন রেশিও, প্রোটন রেশিও, প্রোটন রেশিও। খেয়াল করো, আমরা আসি 18, এখানে লিখে দিই 18, চাপাই লিখে দিই। প্রোটন রেশিও 18 is to 27 is to 27। এটা তুমি কি পাইলা, এটা তুমি পাইলা এরিয়ার যে অনুপাতটা, এই এরিয়ার অনুপাতের সাথে কি তোমার এই কতগুলা হাইড্রোজেন উক্ত পিকগুলো জেনারেট করছে সেটার একটা রেশিও কি হবে, সমানুপাতিক না? হ্যাঁ। তাহলে কি করো, এইখান থেকে তুমি সর্বনিম্ন সংখ্যায় যাবা, মানে এগুলারে সর্বনিম্ন সংখ্যায় যাবা। অনুপাতের কনসেপ্ট, অনুপাতের কনসেপ্ট কি? তো আমি যদি করতে চাই, ওই যে তুমি স্থূল সংকেত আণবিক সংকেত শেখানো শিখছো তাই না, এইখানের সব থেকে যে ছোট এই অনুপাতের মধ্যে সব থেকে যেটা ছোট সেটা দিয়ে সবগুলোর ভাগ করা। তাহলে সব থেকে ছোটো কোনটা? 18 না? এই প্রত্যেকটা তুমি করবা 18 দিয়ে ভাগ করবা। যে 18 দিয়ে ভাগ করো, আমি বলে দিলাম এখানে প্রত্যেকটারে কত ভাগ করতেছি, 18 দিয়ে ভাগ করতেছি প্রত্যেকটারই। 18 দিয়ে যদি ভাগ করো তাহলে এটার মান কত পাবা? 18, এটার মান পাবা তুমি হচ্ছে, আমি লিখে দিই ইকুয়াল, এটার মান পাবো হচ্ছে 1, 18 ভাগ 18 1 is to 27টা তুমি 18 দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবো হচ্ছে 1.5, 1.5 ক্যালকুলেটর চাপ দাও, is to 1.5। আমাদের যেটা হবে হোল নাম্বারে বা ন্যাচারাল নাম্বারে, এই দশমিক টশমিক থাকবে না। খেয়াল করো 1 রে 1 রাখলাম, আর 1.5 মানে কি 3/2, 1/5 মানে কি 3/2। তো হোল নাম্বার করতে হলে কি হয়, অনুপাতের কনসেপ্ট তো জানোই। এই প্রত্যেকটা আবার কী করবো, এই যে 2 দ্বারা ভাগ করবো, প্রত্যেকটা আবার 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করবো। 2 দিয়ে যে ভাগ 2 দিয়ে যে গুণ, সরি ভাগ না গুণ, এই 2 দ্বারা গুণ করবো, তাহলে এই যে এই 2 আর এই গুণের 2 কাটা যাবে, এই 2 আর এই 2 গুণন যাবে, কাটা যাবে, আর 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়। তার মানে 1 এ যায় কী লিখবা, 2 লিখবা। আর 3/2 ইন্টু 2 তার মানে কী থাকলো 3, 3/2 ইন্টু 2 কী থাকলো 3। অর্থাৎ এটা আমি কেমনে পাইলাম, এটা আমি পাইছি হচ্ছে এই মান থেকে এই মান আসতে হলে আমার গুণ করতে হয়েছে 2 দ্বারা। তাহলে এই যে তুমি একটা কি পাইলা, ছোট্ট স্মলেস্ট ক্ষুদ্র একটা হোল নাম্বার মান পাইলা, এইগুলো তোমার বলে দিবে হাইড্রোজেন নাম্বার। অর্থাৎ এই যে তুমি 18 যে পিকটার জন্য তুমি 18 পাইছিলা এরিয়া, ওইটাতে আসলে কয়টা হাইড্রোজেন ছিল? 2টা। মানে এখানে এইটাতে কয়টা হাইড্রোজেন ছিল? এখানে আসলে 2টা হাইড্রোজেন ছিল, লিখে দিই এখানে আসলে 2টা হাইড্রোজেন ছিল এই পিকটাতে। আবার দেখো 3/2, এই যে 3 পাইছো কোনটার জন্য? 27 জন্য, এই যে 27। তাহলে এখানে কয়টা হাইড্রোজেন ছিল? 3টা হাইড্রোজেন। মানে এখানে তোমার এই পিকটাতে আসলে কয়টা হাইড্রোজেন ছিল? 3টা হাইড্রোজেন। আর তোমার এই যেটা থার্ড নাম্বার ওইটা 27, 3 পাইছো, তার মানে এখানে কয়টা ছিল? 3টা হাইড্রোজেন। এইভাবে তুমি কি করতে পারলা? হাইড্রোজেন সংখ্যা বের করে ফেলতে পারলা। দেখো তার মানে আমি বলতে পারি এই 18 যেটা ছিল সেটা আসলে কোনটার জন্য পাইছো? ওটা আসলে পাইছো CH2 এই গ্রুপটার জন্য, তাই না?
দুইটা হাইড্রোজেন ওই গ্রুপটা কী হবে CH2। তারপরে তিনটা হাইড্রোজেন এই গ্রুপটা কী হবে মিথাইল গ্রুপ CH3। তিনটা এটা কোন গ্রুপ হবে মিথাইল গ্রুপ CH3। বুঝছো? তো এইভাবে তুমি কি করতেছো একটা কম্পাউন্ডের পার্টও বের করে ফেলতে পারতেছো, যে ইন্টিগ্রেশন থেকে তুমি বের করে ফেলতে পারলা যে আমাদের যে স্যাম্পল বা মলিকুল সেটার কি পার্ট আছে, CH2 পার্ট আছে, CH3 পার্ট আছে, CH3 পার্ট আছে। তাহলে অনেকগুলো পার্ট যদি তুমি বের করে ফেলতে পারো তাহলে চিন্তা ভাবনা করে আরও কিছু কম্বিনেশন করে তুমি মলিকুলের স্ট্রাকচার কিন্তু বের করে ফেলতে পারবা। তাহলে ইন্টিগ্রেশনটা কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো। আবার ধরো তুমি একটা কম্পাউন্ড মানে একটা প্রজেক্ট করতেছো, সিরিজ করতেছো, তখন এই জিনিস তোমার কাজে লাগবে। সেটা কি, ধরো তুমি একটা বিক্রিয়া ঘটাইলা দুইটা কম্পাউন্ডের ভিতরে, মলিকুলের ভিতরে, দেন তুমি একটা কম্পাউন্ড সিনথেসিস করলা। অ্যাকচুয়ালি ওই তোমার যে কম্পাউন্ডটা তুমি সিনথেসিস করলা সেটা আসলে হয়েছে কি হয় নাই সেটা তুমি ইন্টিগ্রেশন সাহায্যে বের করে ফেলতে পারবে। কীভাবে? দেখো ইন্টিগ্রেশন তুমি জানতে পারলা যে ওভারঅল এইখানে আমার কয়টা প্রোটন আছে, 2 3 3 6 আর 2 কত 8। তার মানে আমার এই থেকে ইন্টিগ্রেশন থেকে আমি বের করে ফেলতে পারলাম যে এখানে আমার 8টা প্রোটন আছে, 8H বা 8টা প্রোটন আছে, 8টা প্রোটন, অর্থাৎ 8H 8টা প্রোটন। তুমি এখন দেখবা যে তোমার যে কম্পাউন্ড তুমি যেটা সিনথেসিস করছো সেইখানে আসলে 8টা প্রোটন আছে কিনা, মানে ওই কম্পাউন্ডটা 8টা প্রোটন দিয়ে গঠিত কিনা। যদি 8টা প্রোটন দিয়ে গঠিত হয় এবং ওই কম্পাউন্ডে তুমি এনামার নিয়ে দেখলা যে তোমার যে স্পেকট্রাম সেখানে কয়টা প্রোটন, 8টা প্রোটন। তো তোমার যে স্ট্রাকচার মলিকিউল যেটা তুমি সিনথেসিস করছো সেখানে 8টা প্রোটন, এবং তুমি এনএমআর স্পেকট্রাম করে দেখলা সেখানে 8টা প্রোটন। তাহলে এত কিছু যে সিঙ্গলেট মাল্টিপ্লেট কী হলো না হইলো এত কিছু চিন্তা না করেও তুমি এতটুকু ইনশিওর হইতে পারো যে আমি যেহেতু ইন্টিগ্রেশন করে আমি এখানে 8টা প্রোটন পাইছি এই সিগনালে, এই এনএমআর স্পেকট্রামে, আর আমার মলিকুলেও তো যে সিনথেসিস প্রোডাক্ট সেটাতেও যেহেতু 8টা প্রোটন, তার মানে আমার প্রোডাক্টটা হয়েছে। তাহলে শিওর হইতে পারতেছো, বুঝতেছো আমার কথাটা। তুমি দুইটা A আর B দুইটা রিঅ্যাক্টেন্টের মধ্যে বিক্রিয়া করে সি একটা মলিকুল মানে তৈরি করলা, সিনথেসিস করলা। অ্যাকচুয়ালি তোমার এই বিক্রিয়াটা হয়েছে কিনা তুমি কনফার্ম কেমন হবা, এটা কি খালি চোখে দেখা যায়? A আর B এর মধ্যে বিক্রিয়া করলা, বিক্রিয়া করলে সি তৈরি করলা। এটা যে সিটা যে আসলে তোমার তৈরি হয়েছে এটা তুমি কেমনে বুঝবা? প্রথমে তো যে আমরা TLC মিএলসি অনেক কিছু করি, ইনশিওর হই যে বিক্রিয়া হয়েছে। তারপর TLC অনেক সময় ভুল ইনফরমেশন দেয়, মানে ভুল ইনফরমেশন দেয় বলতে কি ওটা আসলে একদম 100% তুমি বিশ্বাস করতে পারো না। তারপর তুমি কী করতে পারবো, IRটা নিবা, তারপর তুমি এই সিটার তোমার যে স্যাম্পল তৈরি হয়েছে সিনথেসিস যেটা তুমি প্রোডাক্ট পাইছো সেটা তুমি কী করবা, এনএমআর স্পেকট্রাম করবা। আর তুমি সিটার তো একটা স্ট্রাকচার জানো যে A আর B এর মধ্যে বিক্রিয়া করলে সি হয়েছে, তাহলে সি এর কি একটা স্ট্রাকচার, ওই সিতে কতগুলো প্রোটন সেটা তুমি জানো, ধর 8টা প্রোটন, এবং তুমি এটা এনএমআর করলা, এনএমআর করে দেখলা যে এখানে কয়টা প্রোটন, 8টা প্রোটন। তার মানে আমি এতটুকু কনফার্ম হতে পারি আমার বিক্রিয়াটা হয়েছে বা আমার কম্পাউন্ডটা আসলে পিওর। কারণ এনএমআর এর যতগুলো প্রোটন পাইছি কম্পাউন্ডটা আসলে ততগুলোই প্রোটন। এইভাবে এই মানে মাল্টিপ্লেট সিংলেট হাবিজাবি না দেখেও তুমি একটু মানে অনেকটা কনফার্ম হয়ে যেতে পারো শুধুমাত্র নাম্বার অফ প্রোটন দেখে, যে আসলে আমার বিক্রিয়াটা বা আমার সিনথেসাইজ প্রোডাক্টটা অ্যাকচুয়ালি পিওর নাকি আসলে এখানে কোনো প্রোডাক্টই নাই, বা বিক্রিয়াটা হয়েছে কিনা তুমি কনফার্ম হইতে পারো এই এনএমআর স্পেকট্রামের এই ইন্টিগ্রেশনের সাহায্যে। ইন্টিগ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ তোমার এই সিনথেসাইজ প্রোডাক্ট আসলে হয়েছে কি হয় নাই বা পিওর আছে কি নাই এটা কনফার্ম হওয়ার জন্য, বুঝছো? এই হইলো তোমার ইন্টিগ্রেশন। আশা করি তুমি ইন্টিগ্রেশন ব্যাপারটা বুঝতে পারছো কীভাবে করে। তো এই যে রিপ্রেজেন্টেশন তোমার দেখালাম না, এর একটা রিপ্রেজেন্টেশন, এটা আমি ওয়ে নাম্বার 1 বলবো, যে এইভাবে ইন্টিগ্রেশনটা করলাম। এটা কি ওয়ে 1, তুমি খাতার মধ্যে ওয়ে 1 লেখো, এটা হচ্ছে ওয়ে 1। তারপরে একটা স্ক্রিনশট দাও। সেকেন্ড আরেকটা দেখাবো, আমি টোটাল 3টা দেখাবো, 3ভাবে নিয়ম তুলছ, স্ক্রিনশট দিছ, ওকে। এটা আমি মুছে দিব। তারপর ওয়ে 2তে যাব, ওয়ে 2 এটা মুছে দিব, খেয়াল করো আমি হাত দিয়ে মুছে দিই, এগুলো মুছে দিলাম। আমি পিকটা একটু ধরো উপরে লিখবো, পিকটা তো তোমার জানাই আছে 4.1.28 2.07 4.13, এটা মুছে দিয়ে একটু উপরে লিখবো, খেয়াল করো এরকম ছিল তাই না? মানে পরীক্ষাটা তুমি কীভাবে লিখতে পারো, যেভাবে দেখালাম ওইভাবে লিখতে পারো। আরেকটা নিয়ম, প্রথমে তোমার কী ছিল 0 del ppm, TMS এর জন্য তুমি পাবা, তোমার রেফারেন্স TMS,
তারপর আমরা কততে পাইছিলাম 1.28, 1.28 কী পাইছিলাম? ট্রিপলেট পাইছিলাম। এরকম আর একটু উপরে উঠবে, এরকম 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 1.28। তারপর কত পাইছিলাম? 2.07 না? 2.07, 2.07 একটা পাইছিলাম, 2.07। সেটা গেছিলাম সিঙ্গলেট পাইছিলাম। এটা যত হাইট সেটা তত হাইট। একটু সরি, এটা আরেকটু নিচে লিখতে হবে, না হলে উপরে দেখানো সম্ভব না, দুঃখিত। ঠিক সোজা গেছে। এখানে তুমি 0 পাইছো টিএমএসের জন্য। তারপর তুমি পাইছো কত? 1.28 পাইছিলা, একটা ট্রিপলেট, 1 2 3। তারপর পাইছো তুমি 2.07, একটা সিঙ্গলেট পাইছো। ওকে, তারপর তুমি 4 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট কত? 13, 4.13তে একটা পিক পাইছিলা। এটা কি কোয়ার্টেট 4টা ছিল, তাই না? 1 2 3 4। এটা ছিল কার জন্য? এটা ছিল সি এর জন্য, এটা ছিল এ এর জন্য, এটা ছিল কি বি এর জন্য। আচ্ছা, তো এই যে আমরা দেখালাম না, এইভাবে যাইয়া তারপর এইভাবে গেছে, অনেক উপরে জায়গা খেয়ে ফেলে, তাই না? এটা আরেকভাবে দেখা নিয়ম আছে। তুমি এখানে যেখানে মন চায় একটা বেজ লাইন দিতে পারো। বেজ লাইন কীভাবে দিলাম? ধরো আমি এখানে যদি বেজ লাইন দিই, তাহলে একদম এই পর্যন্ত দিয়ে থাকবো। এখান দিয়ে দিলাম, এই পর্যন্ত দিয়ে থাকবো, এবার চলতে থাকবে বেজ লাইন। বাট এবার যেখান থেকে মন চায় সেখান থেকে বেজ লাইন দিতে পারো, বুঝছো? তো আমি আমার সুন্দরের জন্য এখান থেকে বেজ লাইন দিলাম, বেজ লাইন, এই যে বেজ লাইন দিলাম, এখান থেকে শুরু করলাম বেজ লাইন, মানে একটা দাগ দিবা, বেজ লাইন দিলাম, এটা হচ্ছে বেজ লাইন। ওকে, তারপর তুমি কি করবা? পিকের উপর দিকে ওই যে ইন্ডিকেশন মধ্যে দিবা, এটা তুমি বেজ লাইন। এই যে পিকটার জন্য এখানে একটা কি করবো? ইন্ডিকেশন দিব, দিলাম, শেষ। আবার এই পিকের জন্য এখানে ইন্ডিকেশন দিব, এটা একটু সুন্দর লাগে আমার কাছে। আবার এখানে কি করবো? আরেকটা দিয়ে দিব বেজ লাইন থেকে। তুমি নানানভাবে দেখাইতে পারো, বুঝছো? হয়ে গেল। দেখো এটা যতটুকু উপরে উঠছে বেজ লাইন থেকে, ওটা কি তার থেকে বড় না? এটা বেশি উপরে উঠছে। আর এটা এ আর সিটা কি হাইটটা সেম। দেন তুমি যে উচ্চতা সেটা লিখে দিবা। এটা 27 মিলিমিটার, এটাও 27 মিলিমিটার, এটাও কি 18 মিলিমিটার। তারপরে কেমনি বের করতে হয় আগের মতো আছে। তো এটাও একটা কি রিপ্রেজেন্টেশন, বুঝছো? এটাও একটা রিপ্রেজেন্টেশন। তো এইগুলো ছিল আগে, মানে এইভাবে ইন্টিগ্রেশন করতে, যে এইভাবে করে যেভাবে দেখালাম কম্পিউটার তোমার এইভাবে দেখায়, এগুলো আগে যে ইয়া ছিল এনএমআর মেশিন, সেখানে দেখানো হতো। এখন এনএমআর মেশিন আরেকটু উন্নত হয়েছে, তাই না? সেটা বলে এফটি এনএমআর, যেমন এফটিআইআর, তেমন এফটি এনএমআর। এফটি এনএমআরে তোমার এই এত বড় বড় করে হাইট দেখায় না বা এরিয়া দেখায় না, একটু ছোট সংখ্যায় দশমিক বা পয়েন্ট বা কি বলে ফ্র্যাকশন ওরকম আকারে দেখায়, ভ্যালু মানে দশমিক ওই আকারে। ওটা কেমন দেখায়? ওটা লিখবো, এটা গেলে কি ওয়ে টু গেলো, আমরা থার্ড ওয়ে দেখবো ওয়ে 3। এটা কি নর্মাল এনএমআর মেশিন দেখায়। এখন আমরা দেখবো কি ওয়ে 3। এটা একটা স্ক্রিনশট দাও। ওকে, ওয়ে 3 দেখবো, ওয়ে 3। এটা আসলে এগুলো কি করতেছে এনএমআর মেশিন, আমরা জাস্ট এই যে এই কাজটা করি, এই কাজটা আমরা করি, আর এনএমআর মেশিন এটা করে। ওয়ে 3 কার জন্য দেখবো? এটা মুছে দিই, এটা আমি শুধু আর একটু উপরে লিখবো, এটা মুছে দিই। দেখো এটা মুছে দিলাম। এতে করে কিন্তু তোমার হচ্ছে পিক যে কেমনি আগাইতে হয় সেটা কিন্তু শিখে ফেলছো, তাই না? ওয়ে 3 কি এফটি এনএমআর কেমনে করে সেটা দেখবো। এফটি এনএমআর কেমনে করে দেখো, আমি তোমার একটু দেখাইতে পারি, আগে আঁকায় তারপর দেখাই।
আবার এই দেখাবো একদম জিরোতে তোমার টিএমএস তা এইরকম হয় না, একদম শুরু টাইপের একটা পাই আমরা। এরকম আর অ্যাকচুয়ালি এইরকম হয় না, তোমার দেখাবো জাস্ট আঁকার জন্য আঁকা। আমরা টিএমএস এর জন্য পাইলাম। তারপর কোনটা পাবো? সবথেকে শিল্ডেড কোনটা? সিটা। সি কি দিবে? ট্রিপলেট দিবে। এটা কততে? 1.28। অর্থাৎ তুমি প্রথমে একটু উপরে উঠবা, তারপর নামবা, এরপর আবার উপরে উঠবা, উঠলা, এরপর নামবা, এরপর আবার উঠবা। এইগুলো তোমার ট্রিপলেট। এটা কার জন্য? এটা সি এর জন্য। তারপর আমরা কোনটা পাই? এর জন্য। এই কি করে? এর পাশে কোনো হাইড্রোজেন নেই, সে সিঙ্গলেট দেয়। কততে? একটা ভ্যালু 2.07, তাই না? 2.07 দেয়। আমি দুঃখিত, প্লিজ কিছু মনে করো না, আমি একান্তই দুঃখিত। আবার এটা টাকাইতে হবে, একটা জিনিস মিস করছি, সেটার জন্য আমি একান্তই দুঃখিত বলে নিলাম। একটা জিনিস মিস করছি। আচ্ছা, আমরা একটু দ্রুত করব। প্রথমে আমরা টিএমএস এর জন্য পাবো জিরোতে, তারপর আমরা পাবো 1.28-এ একটা পিক পাবো, তাই না? ট্রিপলেট। এরকম পাইলাম। তারপর আমরা এখানে একটা পিক পাবো। এটা কার জন্য পাইছি? এটা পাইছি সি এর জন্য। তারপর আমরা এর জন্য একটা পিক পাবো। এর জন্য। এরপর আমরা আরেকটা পিক পাবো, যেটা হচ্ছে কোয়ার্টেট 4টা। 1 2 3 4। এফটিএন আমার কি করে জানো? এই যে এদিক বরাবর তোমার বলে যে এটা হচ্ছে, এখানে লিখে দেয়, যে এটা হচ্ছে, এখান থেকে লেখা আছে পিপিএম এ থাকে। তারপরে নিচে তোমার হচ্ছে, এখান থেকে দেখাই দিই, ধরো ওটা আমি এটা দিল না, এখান থেকে এটা কোনো থাকে না, দাগ থাকে না, মানে অ্যাকচুয়াল অ্যানিমারটা দেখাইতেছে তোমার, বুঝছো? খেয়াল করো, এই 4টা পিক পাবা না? আচ্ছা, এটা তুমি পাইলা এরকম। এটার সাথে জয়েন করে দিই। অ্যাকচুয়াল ভিউটা তোমার দিতে চাইতেছি। এরকম থাকে। আর নিচ দিয়ে তোমার একটা দাগ দেওয়া থাকে, দাগ কাটা থাকে, ওটা আমি নীল করে দিয়ে লিখি। অ্যাকচুয়াল ভিউটা দিব এরকম। লাইন সোজা হওয়াটা জরুরি আমার জন্য, আমার সোজা না হলে ভালো লাগে না। এরকম তোমার দাগ কাটা থাকে, বুঝছো? দাগ কাটা ওই যে মানগুলো দিয়ে থাকে 1 2 3 4 5 6 এরকম দাগ কাটা থাকে। আচ্ছা, এটা বলে দিচ্ছে যে এই দাগগুলা কি পার্টস পার মিলিয়ন এককে, বুঝছো? পার্টস মিলিয়ন এককে। তারপর তোমার এই যে এভাবে ধরো, আমি তোমার বলতেছি কথার কথা, এটা 0, তারপর 1, এরপর হচ্ছে 2, এরপর ধরো 3, এরপর ধরো এখানে হচ্ছে মান কত ছিল জানো? 4.13। ধরো এখানে হচ্ছে 4, এরপর হচ্ছে 5, এরকম মান দাগ কাটা থাকে। তাহলে এই যে এইটার পিক আসলে কত? অ্যাকচুয়ালি এই যে এই কেমিক্যাল আমি বলছিলাম না 1.28, এটা বলছিলাম 2.07, আর এটা বলছিলাম কি 4.13, এরকম কিছু দেওয়া থাকে না।
এফটিআরে সেটা কি থাকে, এই যে তুমি যে পিকটা পাইছো কি বলে, এই যে সিঙ্গেল পিক, এই যেটা, এই যে একটা লাইন, এই যে আরেকটা লাইন, প্রত্যেকটা লাইনের তোমার উপরে উপরে তোমার কেমিক্যাল শিপগুলো লেখা থাকে। ধরো এই যে আমি দাগ দিলাম, তো দেখা দিতেছি, ধরো এটার জন্য আমি দাগ দিলাম, এই যে এই লাইনটার জন্য, প্রথমটার জন্য, এই প্রথমটার জন্য এখান থেকে দাগ দিলাম, এটার জন্য দাগ দিলাম, এটার জন্য, এই যেটার জন্য দাগ দিলাম, দেন তোমার উপরে মানগুলো লেখা থাকবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জন্য, এটার জন্য দাগ দিলাম। আবার এটা একটা সোজা বরাবর যে 1 2 3 4, এই মানগুলো তোমার উপরে কী করবে, লেখা থাকবে, এখানে মান দেওয়া থাকবে। আমি জাস্ট মানগুলো জাস্ট ধরো ই করে লিখলাম, এটা এ বি সি ডি ই এফ জি এইচ, জাস্ট মানগুলো লিখে দিলাম, মানে একটা ভ্যালু হবে। তোমার একটু যদি একটু দেখাইতে পারি তাহলে আমার জন্য সুবিধা হবে বোঝানোটা। দেখো এটা আমার প্রজেক্টের একটা খাতা, বা মানে আমি যখন প্রজেক্ট করছিলাম এই অনার্সে, ওটার জন্য দেখো এই যে আমি, এটা হচ্ছে জাহাঙ্গীরনগর প্রোটনের আমার এক্সপেক্ট করেছিলাম, আমার যে কম্পাউন্ড সিনথেসিস কম্পাউন্ড, ওটার হচ্ছে এনএমআর মেশিনের ক্ষমতা ছিল হচ্ছে 400 মেগাহার্টজ, এবং সলভেন্ট নিয়েছিলাম সিরিসিএল3। দেখো দেখা যায় কিনা, এই যে পিপিএম এককে মানগুলো লেখা দেখছো, 1 2 3 4 5 6 7 8, কিন্তু এই পিকটার জন্য অ্যাকচুয়ালি কোথায় লেখা আছে, লেখা নাই, বাট কোথায় লেখা আছে, ওই যে উপরে, এখানে দাগ দিয়ে সূক্ষ্ম করে উপরে লেখা আছে, খেয়াল করো। এই যে তোমার পিপিএম বলে মানগুলো লিখে দিচ্ছে 1 2 3 4 5 6, বাট এই পিকটার মান কত হবে নিচে কি লেখা আছে, নিচে লেখা নাই। এটা কি বলছে, একদম উপরে যে দাগ দিয়ে দেখাইছে এই যেখানে। আর এই যে দেখো টিএমএস, এটা টিএমএস এর জন্য এই যে মান লেখা 0.024। তারপরে যে পিকটাতে 1 2 3, এখানে টোটাল 4টা আছে, এই 4টা ইয়ে কেমিক্যাল শিফটের ভ্যালু দেওয়া, উপরে কেমিক্যাল শিফটের ভ্যালু দেওয়া, উপরে কেমিক্যাল শিফটের ভ্যালু দেওয়া থাকে, বুঝছো, প্রত্যেকটার জন্য। ভালো করে একটু দেখে নাও, এই যে আমার এরকম ইয়া, আমি তোর প্রজেক্টর দিয়ে ক্লাস নিতেছি না বা ল্যাপটপে, তাই তোমার দেখাবো এরকম এবিসি, মানে এটা কিন্তু সংখ্যা থাকবে, যে এখানে তোমার মানটা ধরো একটা লিখে দিলাম, এই যেটার জন্য কত পাবা এক্স্যাক্টলি, এখানে এক্স্যাক্টলি তুমি কত পাবা 1.28, এটার জন্য এক্স্যাক্টলি কত পাবা 2.07, তাই না? আর এখানে মাঝ বরাবর থাকে কত 4.13, তাহলে এখানে 4.13 থেকে কম, এখানে 4.13 বেশি, এরকম। আচ্ছা ওগুলো গেলাম, ওগুলো আলোচনায় হইল। এখন আসো মেন আলোচনায়, যে ইন্টিগ্রেশন এফটি এনএমআর কেমনে করে। এফটি এনএমআর এইভাবে করে, দেখো আমি দেখাই দিই, এই যে পিকটা আছে না, এইভাবে দাগ দিয়ে থাকে, এইভাবে দাগ দিয়ে থাকে, দিয়ে তোমার এরকম করে এরকম করে এরকম করে এরকম করে থাকে, এখানে ভ্যালু দেওয়া থাকে, ভ্যালু। তো ভ্যালুগুলো আমি লিখি, ভ্যালু ভ্যালু ভ্যালু, 1 মিনিট, আমি আন্দাজে ভ্যালু নিতে চাইতেছি না, বুঝছো, অথেন্টিক টাইপের একটু, মানে সুন্দরভাবে যাতে বোঝা যায়। এটার মান দেওয়া থাকে 2.85, এটার মান ধরো, এটার মানটা 2.85, এরকম একটা ভ্যালু থাকবে, মানে এটার এরিয়া মানে এরিয়া কত 2.85, এরিয়াটা এখানে নিচে লেখা থাকবে। আগে তো যে ইন্টিগ্রেশন চিহ্ন দিতাম না, এখন ইন্টিগ্রেশন চিহ্ন না, এরকম নিচে তোমার এরিয়াটা দেওয়া থাকবে। তারপর এটার জন্য কি এরিয়া দেওয়া থাকবে, এটার জন্য তোমার এরিয়া দেওয়া থাকবে, এই যে ভ্যালু আকারে, মানে দশমিক এরকম। আবার সংখ্যাগত মধ্যগত যে ভ্যালু থাকবে, পয়েন্ট থাকতে পারে, আর পূর্ণমানও থাকতে পারে। আচ্ছা, এটার যে মান আমরা ধরে নিই 2.98, এটা ধরে নেওয়া মান 2.98, এরকম মান দেওয়া থাকবে। আর থার্ডটার জন্য হচ্ছে 1.91, 1.91, বুঝছো? তাহলে যে এরিয়াটা এখন তোমার কীভাবে দেওয়া আছে, নিচে দেওয়া আছে, এইটার জন্য এরিয়া 2.85, এটার জন্য এরিয়া 2.98, এটার জন্য এরিয়া 1.91, জাস্ট ভ্যালু আকারে, এটা কোনো একক নাই, যে মিলিমিটার বা হ্যান ত্যানে কোনো একক নাই, জাস্ট এরকম ভ্যালু আকার দেওয়া আছে। তখন তুমি কি করবা, যদি দেখা যায় কিনা, আমি দেখাতে পারবো কিনা খেয়াল করো, তারপরে একটু দেখাই অ্যাকচুয়ালটা। এই যে দেখো, এই যে ছোট্ট ছোট করে লেখা, এটার জন্য কত, এটার জন্য কত, মানে যে এরিয়াটা দেওয়া। আরও কি আছে,
এই যেটা তো আরো সুন্দর করে বোঝা যাবে, খেয়াল করো কিনা, বোঝা যায় কিনা আমি তো দেখি তোমারে। দেখো বোঝা যায়, এই যে এখানে নিচে দেখছো, এই যে বোঝা এরকম করা যায় না, তাই না? আচ্ছা দেখো, তো ওইভাবে নিচে দেওয়া থাকে সংখ্যাটা, সংখ্যা এরকম নিচে দেওয়া আছে, ওই যে এরিয়া FTNMR এটা এরকম নিচে দেওয়া থাকে, আর উপরে কেমিক্যাল শিফট। আচ্ছা এখন আসো কি করতে হয়। তো সংখ্যাটা যদি পয়েন্টটা মানে 2.85 যদি 8-এর উপরে থাকে তখন তুমি পূর্ণ সংখ্যা করবা, ওই তারপরের টাকা কাছাকাছি নিবা। পরের টাকা কাছাকাছি বলতে এটার কত নিবা, এই 2.85টা ধরে নিবা, এটা হচ্ছে কত, এটা হচ্ছে 3, এটা কত 3 ধরে নিলাম। এটা তো আমার এনএমআর মেশিন করে দেয় বা কম্পিউটার করে দেয়, পরের কাজটুকু আমার নিজে করতে হবে। এই যে পরের কাজ, এখানে পরের কাজ আমি করলাম, এই যেটা কত হবে, এটা ছিল 3, এটা 3 ধরে নিলাম। এটা 2.98 ওই যে এইটার উপরে, এটা কত ধরবো, 3 ধরবো। মানে সাম পয়েন্ট 8-এর উপর থাকলে সেটার হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপরটা ধরতে হয়। 2.98 তাহলে কত ধরবো, 3 ধরবো। 2.85 কত ধরবো, 3 ধরবো। এখানে 1.91 এটার উপর আছে, তাহলে কত ধরবো, 2 ধরবো। বুঝছো? তার মানে এই পিকটাতে কয়টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন। এই পিকটাতে কয়টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন। এই পিকটাতে কয়টা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন। মানে এই পিকটা জেনারেটিং হয়েছে 3টা হাইড্রোজেনের, 3টা ইকুইভ্যালেন্ট হাইড্রোজেনের কারণে। এই পিকটা জেনারেটিং হয়েছে 3টা ইকুইভ্যালেন্ট প্রোটনের কারণে। এই পিকটা জেনারেটিং হয়েছে 2টা ইকুইভ্যালেন্ট প্রোটনের সাহায্যে। বুঝছো? এই হলো কাহিনী। তো দশমিক যদি এরকম হয়, আমি কি বোঝাবো, এগুলো হাইড্রোজেন বোঝাবো। তার মানে এখানে 3টা হাইড্রোজেন, তার মানে এখানে 3টা হাইড্রোজেন, তার মানে এখানে 2টা হাইড্রোজেন। এই যে দেখো মিলে গেল, 2 3 3 2 3 3। এটা আর সহজ না, অনেক কিছু করতে হইতেছে। ধরো এখন দশমিকগুলো এমনভাবে আইলো যে 8 মানে 0.8-এর নিচে আসলো, তখন কি করবা, 0.8-এর নিচে দেখাই দিই। সে ধরো 1.76, এটা ধরো কত আসছে, এইভাবে দেখাই দিলাম। ধরো ভ্যালুটা এখন এরকম আসছে, আমি একজাক্টলি একটা ফিল দিতেছি, ভাইব দিতেছি। আবার নতুন করে একটা নিব। ধরো ধরে নাও, ধরে নাও 1.91 আসে নাই, এখন আসছে 1.76। এটা নিকাল দিয়ে লিখি, 1.76 আসছে, 1.76 আসছে। এটার মান হচ্ছে ধরো 2.59, 2.59। আরেকটা আসছে 2.59, আরেকটা আসছে হচ্ছে 2.64, 2.64 এরকম ভ্যালু আসছে। মানে আমাদের এনএমআর মেশিন এরকম, মানে কম্পিউটার এরকম ভ্যালু দিচ্ছে। তো এটা কি 0.8-এর নিচে, কিন্তু তখন তুমি আর ধরে নিতে পারবে না যে 1.76 এটা কি ধরি, 2 ধরি না। তখন তোমার কি করতে হবে, যে অনুপাতের কনসেপ্টটা আবার নতুন করে কাটাতে হবে। তো এখানে আমরা লিখে দিব, দেখো আবার নতুন করে এই কেসটার জন্য, এই যে এই কেসটার জন্য প্রোটন রেশিও আবার কাটাবো। বুঝছো কখন কোনটা করতে হয়? যখন ভ্যালুগুলো 8-এর উপর থাকবে, 0.8-এর উপরে, তখন তুমি পূর্ণ সংখ্যা, তারপরে স্টেপটা ধরবা 2.85, পূর্ণ সংখ্যাটা ধরবা 3 ধরবা, 2.98 কোনটা ধরবা, 3 ধরবা। বাট এটা একটা দেখো 8-এর উপর না, ধরো 1.86 থাকতো, তখন এটা কি ধরতাম, 2 ধরে নিতাম। বাট এখন 8-এর নিচে, তখন কি করবা, ওই প্রোটন রেশিও মানে অনুপাতের কনসেপ্টটা কাটাবা। দেখো কি কি ছিল, এটা আমি অন্য করে লিখি, প্রোটন রেশিও, সেটা কি দেখো, কি কি পাইছো, 1.76 পাইছো, 1.76 is to 2.59, তারপরে 2.64, 2.64 এগুলো পাইছো। তো অনুপাতের কনসেপ্ট কি, হোল নাম্বার পাওয়ার জন্য মানে স্মলেস্ট হোল নাম্বার, সবথেকে ক্ষুদ্র একটা আমরা হোল নাম্বার পূর্ণ সংখ্যা চাইতেছি। তো কী করতে হয়, এদের মধ্যে সবথেকে ক্ষুদ্র যেটা, সেটা দিয়ে সবারই ভাগ করা, তাই না? ভাগ করা, তো সবথেকে ক্ষুদ্র কোনটা, সবথেকে ক্ষুদ্রটা আমি এখানে ভ্যালুটা আমি হাতের মধ্যে নিয়ে লিখি,
আমাদের সুবিধা হয়। আমি ভাগ করলাম 1.76 কি করলাম 1.76 দ্বারা ভাগ করলাম ইস টু 2.59 ভাগ করলাম কত দ্বারা 1.76 দ্বারা, সবথেকে ক্ষুদ্র দিয়ে সবগুলোর ভাগ করা। 2.64 ভাগ করব 1.76 দ্বারা, তারপর একটা মান পাবা। মান কত আসে? এটার মান হচ্ছে 1, কারণ যে 1.76 ভাগ 1। তারপর এটার মান হচ্ছে 1.47, তারপরে হচ্ছে 3.5। দেখো তারপরে কাজ কি, এই যে এখনো তোমার কি পড়ে গেছে দশমিক, এটা দশমিক, আমাদের হোল নাম্বার লাগবে। 1.35 মানে কি 3/2 না? 1.45 মানে কি 3/2 না? আমি লিখলাম ধরো 1.47 ভাগ 3/2, একটা সুন্দর একটা মান পাইছো। তার মানে এটা মানে তো এটাই তো, এর মানে যে আমি যদি 3 রাখতে চাই তাহলে এটা কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। আর একটা তো 2 দ্বারা গুণ করা যায় না, সবার কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমি সবগুলোর কি করবো, 2 দ্বারা গুণ করবো। 2 দ্বারা যদি গুণ করো 1 এ যায় কি আসবে 2, 1.47 এর জায়গায় আসবে 2.94, আর এখানে কি আসবে 3 আসবে। এটা কীভাবে পেলা? এইটারে 2 দিয়ে গুণ করি। এখন একটা সুন্দর একটা জিনিস আসছে, দেখো ধরার মতো মান। তো এটা মানে আমি 2 তো 2, আচ্ছা 2.94। দেখো দশমিকটা কি এইটার উপরে না, তাহলে কি ধরতে পারে পরের স্টেপ 3 ধরবো। এটা তো 3 পাইছো, তাহলে কি পাইলা 2:3:3। এই যে তুমি পাই গেলা 2:3:3, অর্থাৎ এটা কার জন্য পাইছো? এটার মানে কয়টা হাইড্রোজেন? এখানে 2টা হাইড্রোজেন। পরটা কয়টা? 3টা হাইড্রোজেন। এটা কয়টা? 3টা হাইড্রোজেন। এইভাবে তুমি কি করতে পারতেছো, হাইড্রোজেন সংখ্যা বের করে ফেলতে পারতেছো। বুঝতে পারছো? তো এটাই বলছি, দ্য মেজার কি করে এরিয়া আন্ডার দিস পিক, প্রত্যেকটা পিকের যে এরিয়া সেটা তোমার মেজার করে কম্পিউটার। ওইটার থেকে আমরা কি করব, নাম্বার অফ হাইড্রোজেন জেনারেটিং দ্যাট পিক, উক্ত পিকটা যে কতগুলো হাইড্রোজেন সৃষ্টি করে সেটা বের করতে পারবো এই অনুপাতের কনসেপ্ট ব্যবহার করে। বুঝছো? এই হলো কথা। তো ইন্টিগ্রেশনের কথাবার্তাই, আর এখানে আমি লিখে রাখছি ইন্টিগ্রালের ডেফিনেশনটা। ইন্টিগ্রাল, এই হচ্ছে আমাদের ইন্টিগ্রালের ডেফিনেশন। যে এই যে এনএমআর মেশিন মানে ইন্টিগ্রেশন করতে যাই আমরা কি করি, ইট ডাজ দিস বাই ট্রেসিং ওভার ইজ পিক এ ভার্টিক্যালি রাইজিং লাইন কল ইন্টিগ্রাল। ওই যে আমরা কি করছিলাম, এরকম একটা দাগ দিছিলাম না, এরকম প্রত্যেকটাতে, তারপর এরকম একটা দাগ দেই, তাই না? এই যে কতটুকু উপরে ওঠে ভার্টিক্যাল লাইন, এটার বলা হইতেছে ইন্টিগ্রাল। আশা করি তুমি ইন্টিগ্রেশন এই পার্টটা বুঝতে পারছো। আমাদের ইন্টিগ্রেশন এতটুকুই। এর পরের পর্বে আমরা আলোচনা করব কাপলিং কনস্ট্যান্ট নিয়ে। আর তোমরা যদি চাও কেমিক্যাল শিফট যে ফ্যাক্টরগুলা কিসের উপর ডিপেন্ড করে, কী কী ছিল, কী কী আছে, হাইব্রিডাইজেশন, তারপর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, তারপর হচ্ছে সলভেন্ট, এরপর টেম্পারেচার, ম্যাগনেটিক অ্যানাইসোট্রপি, অনেকগুলা, তাই না, টেম্পারেচার ভেক্টর। তো এগুলো নিয়েও আমি আলোচনা করতে পারি সামনে, যদি তোমরা চাও কমেন্ট আমার জানাইও। আর কিছু জিনিস আলোচনা করবো কি করবো না সেটা আমি অনেক, কিন্তু এনএমআর কিন্তু আমি অনেক কিছু পড়ে ফেলছি। মোস্ট অফ দ্য কনসেপ্ট প্রোটন এনএমআরের হয়ে গেছে। এরপরে আবি যা আছে এগুলো তোমরা নিজেরা বললে কিন্তু পারবা, তাই না? যেমন হচ্ছে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার যে স্পেকট্রাম, হ্যাঁ, বিভিন্ন সিস্টেম, এএমএক্স, এবি সিস্টেম, এএক্স সিস্টেম, তাই না, ওই সিস্টেমগুলো আছে। তারপর হচ্ছে কার্ভ প্লাস ইকুয়েশন, হাবিজাবি যেগুলো আছে সেগুলো যদি তুমি দেখি যে এই এনএমআরটা খুব একটা সাড়া দিতেছে, ভালো একটা ভিউ হচ্ছে, সবার একটা আগ্রহ হচ্ছে, ওই ক্ষেত্রে আমি ওইগুলো করব। আদারওয়াইজ এনএমআর আমি আর আগাবো না। কারণ বিলিভ করো ভাই, তোমার এই অনার্স লেভেলের কন্টেন্ট বানাইতে ভালো রকমের পরিশ্রম হয়। পরিশ্রম হওয়ার কারণ কি, হোয়াইট বোর্ড একটা ফ্যাক্টর। আর এইগুলো এমন না যে তোমার না পড়ে বানানো যায়। এই কন্টেন্ট বানাতে যাই আমি কিন্তু প্রচুর স্টাডি করছি, বই স্টাডি করছি। আমি তো সেমিস্টার সময় পড়ছি, তারপর এখানে যে আমি বলার আগে আমার একটা করতে হয় না, মানে পড়াশোনা করতে হয় না। এটা তো না, তুমি তো বুঝো, তুমি তো পাচ্ছেন না, বোকা না, যেখানে আমি এত ব্রিলিয়ান্ট হয়ে যাই না যে 2 বছর আগে পড়ছি আর এটা আমার এখন মাথায় থাকবে না। আমার পড়া হয়েছে সেই অনার্স 2 বছর আগে আমার অনার্স কমপ্লিট হয়েছে, তখন পড়ছি। এখন আমি কন্টেন্ট বানানোর জন্য আবার কি করতেছি দেখতেছি, আমার ভালো লাগে
সেই জন্যই আমি এগুলা মানে কন্টেন্ট বানাচ্ছি। তো আগ্রহ যদি ওরকম না দেখি তাহলে ইচ্ছা জাগবে না, তাই না? যদি সারা পাই কার্বন এনএমআর, 2D এনএমআর, হেডকট, কোয়াসি, নয়েসি, তারপর নয় ইফেক্ট, তারপর হচ্ছে প্রোটন ডিকাপলিং, এরকম অনেকগুলো টপিক আছে। সেগুলো আমি কী করবো, সামনে আনবো যদি ওরকম সবার একটা ইন্টারেস্ট দেখি এনএমআর স্পেকট্রোস্কোপির প্রতি। ঠিক আছে? তো সবার প্রতি একটা হাম্বল রিকোয়েস্ট, আগে পরে বলছি, এই পরে বলতেছি, কারণ আবার অনেকেই না বললে করতে চায় না, তার জন্য বললাম যে হাম্বল রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু শেয়ার করিও তোমার ক্লাসমেটদের সাথে। প্রসঙ্গে তো কথা আসে, যখন তোমরা আড্ডা দাও তখন পড়াশোনা আলাপত আসে, তখন তুমি বললা যে কেমিস্ট্রি ইন্টারভিউর একটা চ্যানেল আছে বাংলাতে স্পেকট্রোস্কোপি নিয়ে ভিডিও করছে, ওইখানে তুই দেখতে পারিস। আমি অলরেডি 2টা স্পেকট্রোস্কোপি পার্ট কমপ্লিট করছি, একটা হচ্ছে মাস স্পেকট্রোমেট্রি আর একটা হচ্ছে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। এখন আমাদের এনএমআরটা চলতেছে। তো স্পেকট্রোস্কোপি যে আরও পার্টগুলো আছে, রামান, তারপর হচ্ছে রোটেশনাল, মাইক্রোওয়েভ, ইএসআর, তারপরে কি আইআর, এগুলো প্রত্যেকটা বিলিভ করো মানে এত পছন্দের আমার টপিক, আমার এত ভালো লাগে এই পার্টটা। আমার মন চায় যে সবাই আমি কি করি, এই পার্টগুলো দেখাই যে কত মজার। বাট মন চাইলে তো হয় না, মন চাইলে কি সব কিছু হয়? এই যে ভিডিও করতেছি, আমি চলেওছি টিউশনি করে, হ্যাঁ, আমি গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতেছি না, আমার ওইদিকে ভালো লাগে না, সত্যি কথা। এমন না যে আমি গাদা টাইপের স্টুডেন্ট, একটা ডিপার্টমেন্টে তো মানে টপ পজিশনে আছি, মানে সবসময় রেজাল্ট তো ভালোই রাখছি। আমার কেমিস্ট্রি ভালো লাগে, কেমিস্ট্রি সেক্টর নিয়ে থাকার ইচ্ছা। তো যাই হোক, অনেক কথাই বললাম, কথা প্রসঙ্গে কথা আসলো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডসদের একটু শেয়ার করিও। হ্যাঁ, আমি চাই এই কেমিস্ট্রি এই কমিউনিটি একটু বড় হোক, আমার চ্যানেলটা একটু সবাই জানুক, অনার্স লেভেলের এই সুন্দর সুন্দর কনসেপ্টগুলো। ওকে, তুলে নাও। আসসালামু আলাইকুম।